আজ যে ইরানকে দুনিয়ার সবচেয়ে বড় নিউক্লিয়ার থ্রেট হিসাবে দেখা হয়, আজ যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিতে আমেরিকা আর ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, জানলে অবাক হবেন এই পরমাণু দানবকে জন্ম দিয়েছিল খোদ আমেরিকা নিজেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে পরমাণু প্রযুক্তির ভয়ে আজ ঘুম হারাম হয়েছে হোয়াইট হাউস আর তেল আবিবের। 1957 সালে থালায় সাজিয়ে সেই প্রযুক্তি ইরানের হাতে তুলে দিয়েছিল সেই ওয়াশিংটনই। কিন্তু কেন কেন নিজের হাতে বানানো ফ্রাঙ্কেনস্টাইন আজ আমেরিকারই গলা টিপে ধরছে? কেন সেই বন্ধু আজ সবচেয়ে বড় শত্রু? জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভূ রাজনীতির সেই ভয়ঙ্কর কালো ইতিহাস। 1950-এর দশকের কথা ভাবুন একটিবার। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার তখন একেবারে তুঙ্গে। পৃথিবীর ম্যাপের দিকে তাকালে দেখা যাবে ইরান এমন এক ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়েছিল যা আমেরিকার জন্য ছিল সোনার খনি, গোল্ড মাইন যাকে বলে। একদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিশাল সীমানা শেষ হচ্ছে, আর অন্যদিকে শুরু হচ্ছে তেল সমৃদ্ধ মিডল ইস্ট বা পশ্চিম এশিয়া। আমেরিকার কাছে ইরান ছিল স্রেফ একটা দেশ নয়, বরং সোভিয়েত আগ্রাসন ঠেকানোর এক ঢাল বা বাফার স্টেট। ওয়াশিংটন চেয়েছিল ইরান এতটাই শক্তিশালী হোক যাতে সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই মধ্যপ্রাচ্যের তেলের ওপর থাবা বসাতে না পারে। আর এই লক্ষ্যে শুরু হয় ইরানকে সাজানোর খেলা। এই ভূ রাজনৈতিক সমীকরণ বজায় রাখতে ওয়াশিংটন ইরানকে নিয়ে শুরু করে এক সুদূর প্রসারী সাজানো খেলা। উদ্দেশ্য ছিল ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে এতটাই পাওয়ারফুল করে তোলা যাতে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের অতন্দ্র প্রহরী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে। এই লক্ষ্যের অংশ হিসাবে শুরু হয় ব্যাপক সামরিক সহায়তা এবং আধুনিকায়নের প্রচেষ্টা। আপনারা নিশ্চয়ই মনে আছেন, যাদের বয়স একটু 50-60 বা তার চেয়ে একটু বেশি যারা বেঁচে আসেন তারা নতুন প্রজন্ম এই গল্পগুলো শুনতে পারেন। সেই সময় কিন্তু আমেরিকার শ্রেষ্ঠ F-5 ইরানকে দেওয়া হয়েছিল, আমেরিকার শ্রেষ্ঠ ট্যাঙ্ক ইরানকে দেওয়া হয়েছিল, আমেরিকার শ্রেষ্ঠ টেকনোলজি ইরানকে দেওয়া হয়েছিল। তার মানে ছোট্ট একটা আমেরিকা ইরান এর মাধ্যমে ওয়াশিংটন গড়ে তুলতে চেয়েছিল। স্নায়ুযুদ্ধে সে উত্তপ্ত দিনগুলোতে মধ্যপ্রাচ্যের তেলের খনি আর সোভিয়েত ইউনিয়নের লাল পতাকার মাঝখানে ইরানই ছিল আমেরিকার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত ইনভেস্ট। 1957 সাল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নিয়ে এলেন এক চমৎকার স্লোগান, অ্যাটমস ফর পিস। নামটা শুনতে যতটা শান্তির মনে হয়, এর আড়ালে লুকিয়ে ছিল এক গভীর রাজনৈতিক চাল। আমেরিকা সিদ্ধান্ত নিল তারা ইরানকে পরমাণু প্রযুক্তি দেবে, কিন্তু এটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না। আমেরিকা আক্ষরিক অর্থে ইরানের নিউক্লিয়ার ইকোসিস্টেম তৈরি করে দিয়েছিল। তেহরান ইউনিভার্সিটি, এখানে গড়ে তোলা হলো তেহরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। কে তৈরি করে দিল? আমেরিকা। ট্রেনিং কিভাবে হলো? ইরানের বিজ্ঞানীদের দলে দলে পাঠানো হলো আমেরিকার নামি ইউনিভার্সিটি MIT-তে। রিয়েক্টর, 1967 সালে আমেরিকা ইরানকে তাদের প্রথম 5 মেগাওয়াটের নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর উপহার দিল। আর এখানেই খেলাটা শুরু। সেদিন শাহ মোহাম্মদ রেজা পাহলভির সাথে ওয়াশিংটনে এতটাই মাখামাখি ছিল যে আমেরিকা ভুলেই গিয়েছিল প্রযুক্তি দিলে তা ফেরত নেওয়া যায় না, আর বন্ধু সবসময় বন্ধু থাকে না। ইতিহাসের পাতায় 1979 সাল কেবল একটি সংখ্যা নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক বিশাল মোড় পরিবর্তনের বছর। যে বছরটি মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং সমীকরণকে আমূল বদলে দিয়েছিল। সেই সময়ে সে মহাপ্রলয়, ইরানি বিপ্লব বা ইসলামিক রেভলিউশন আজও বিশ্ব রাজনীতির আলোচনার একেবারে পিন পয়েন্টে রয়েছে। একটা সময় ছিল যখন ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। আমেরিকার কাছে তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের এক অনুগত পুতুল এবং বিশ্বস্ত প্রহরী, বাংলা ভাষায় দারোয়ান। আমেরিকার উন্নত অস্ত্রশস্ত্র, অর্থ এবং সব ধরনের সমর্থন পেতেন শাহ। এমনকি আমেরিকার হাত ধরেই ইরানের পরমাণু প্রযুক্তির ভিত্তি স্তর স্থাপিত হয়েছিল। তৎকালীন সময় ইরান ছিল আমেরিকার জন্য একটি নিরাপদ বাফার স্টেট। কিন্তু সেই 1979 সাল বিপ্লবে সব হিসেব নিকেশ পাল্টে দিল। দীর্ঘ আন্দোলনের মুখে শাহ গতিচ্যুত হলেন এবং নির্বাসনে যেতে বাধ্য হলেন। ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খামেনি।
এই পট পরিবর্তনের ফলে রাতারাতি বদলে গেল তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক। যে ইরান ছিল আমেরিকার বেস্ট ফ্রেন্ড, তারা হয়ে উঠল আমেরিকার সবচেয়ে বড় শত্রু। আমেরিকা দ্রুতই উপলব্ধি করতে পারল তাদের কৌশলগত ভুলের গভীরতা। যে পরমাণু প্রযুক্তি তারা শাহের শাসন আমলে ইরানকে উপহার দিয়েছিল, ক্ষমতার পালাবদলের পর তা আমেরিকার জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। একসময় শান্তিপূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতি দেওয়া সেই প্রযুক্তি এখন একটি সম্ভাব্য মরণাস্ত্রের পরিণতি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। ইরানি বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে। ইরান আর আমেরিকার আজ্ঞাবহ রাষ্ট্র রইল না, বরং তারা হয়ে উঠল এই অঞ্চলে মার্কিন স্বার্থের প্রধান কাঁটা। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ বজায় রাখার পথে ইরান এক অপরাজেয় প্রতিদ্বন্দ্বিতা হিসাবে সামনে চলে আসতে লাগলো, এবং তখন থেকেই রাশিয়ার সাথে তাদের সম্পর্কটা বিল্ড আপ করলো। 1979 সালে সেই বিপ্লব কেবল ইরানের অভ্যন্তরীণ বিষয় ছিল না, এটি ছিল এমন এক ভূমিকম্প যার কম্পন আজও ওয়াশিংটন হোয়াইট হাউস থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত অনুভূত হয়। বন্ধু থেকে চিরশত্রুতে পরিণত হওয়ার এই নাটকীয় ইতিহাস আজও আন্তর্জাতিক কূটনীতির এক অমীমাংসিত চ্যাপ্টার। আজকের দিনের বাস্তবতা, বোমা বনাম পরমাণু। এখন প্রশ্ন আসে, আজ কেন আমেরিকা আর ইসরায়েল ইরানকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে? উত্তরটা সোজা, অস্তিত্বের লড়াই। 1957 সালে ইরান ছিল পশ্চিমাপন্থী রাজতন্ত্র, আর আজ ইরান হলো এক কট্টর ইসরায়েল বিরোধী শক্তি, যার পেছনে রয়েছে রাশিয়া এবং চীন। আমেরিকা ভয় পাচ্ছে যদি ইরানের হাতে নিউক্লিয়ার বোমা চলে আসে, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাবে। কারণ ইরানের পরে আমেরিকা ইসরায়েলকেই মিনি আমেরিকা বানানোর চেষ্টা করেছে এবং সফল হয়েছে, ইরানকে সেটা আর পারেনি। সেদিন যে জ্ঞান আর ইকোসিস্টেম আমেরিকা তৈরি করে দিয়েছিল, আজ সেই ভিতের উপর দাঁড়িয়ে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। আজ আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে সেই প্রযুক্তি ধ্বংস করতে, যা তারা নিজেরাই এক সময় গর্ব করে ইরানকে দিয়েছিল। সত্যি খুব আশ্চর্য সেলুকাস। আমেরিকার দেওয়া পরমাণু যখন ওয়াশিংটনে মাথা ব্যথা হয়ে দাঁড়ানো, ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস সম্ভবত এটাই। আজ যে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে রুখতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, সেই ইরানে পরমাণু কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল তখনকার মার্কিন প্রশাসন। বর্তমান ভূ রাজনীতিতে সাইবার হামলা, ইরানের শীর্ষ বিজ্ঞানীদের গুপ্ত হত্যা কিংবা বিমান হামলার যে আবহ আমরা দেখছি, তার শেকড় প্রথিত আছে গত শতাব্দীর এক ভুল হিসাবে বিবেচিত বন্ধু চুক্তিতে। 1953 সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অ্যাটমাস ফর পিস কর্মসূচির অধীনে ইরানকে পরমাণু প্রযুক্তির পাঠদান শুরু করে ওয়াশিংটন। 67 সালে তেহরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে আমেরিকার সরবরাহ করা 5 মেগাওয়াট থার্মাল রিসার্চ রিঅ্যাক্টর ছিল আজকের এই বিশাল কর্মসূচির সূচনা। তখন শাহ শাসিত ইরান ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বাফার স্টেট। কিন্তু 79 সালের ইসলামী বিপ্লব পুরো সমীকরণ বদলে দেয়। বন্ধু ইরান রাতারাতি আমেরিকার জন্য ভয়ের রাষ্ট্র হয়ে দাঁড়ায়। আধুনিক প্রেক্ষাপট ও শক্তির ভারসাম্য কিভাবে ওলটপালট করলো। বর্তমানে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান আর কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি আঞ্চলিক পাওয়ার হাউস। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত নিয়ে গেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 90%-এর খুব কাছাকাছি। IAEA রিপোর্ট অনুযায়ী ইরান এখন চাইলে কয়েক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ফিসাইল ম্যাটেরিয়াল তৈরি করতে সক্ষম। আমেরিকা ও ইসরায়েল গত 2 দশকে শত চেষ্টা করেও ইরানের এই অগ্রযাত্রা পুরোপুরি থামাতে পারেনি। এর ফলে জন্ম নিয়েছে এক অন্তহীন লড়াই, সাইবার যুদ্ধ, অবকাঠামো ধ্বংসের চেষ্টা, গোয়েন্দা তৎপরতা, ফখরজিদারের মতো বিজ্ঞানীদের হত্যা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইরানের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা, এবং সর্বশেষ 40 দিনে সে ভয়াবহ যুদ্ধ, যেখানে পরমাণু স্থাপনায় প্রচুর বোমা হামলা চালিয়েছে। কিন্তু ইরান দমে যায়নি। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু জাতীয় স্বার্থ। কিন্তু পরমাণু প্রযুক্তির মতো সংবেদনশীল অস্ত্র যখন ভূ রাজনৈতিক দাবার গুটি হয়, তখন তার নিয়ন্ত্রণ আর কারিগরের হাতে থাকে না। আমেরিকা কি পারবে তাদের হাতে গড়া এই শক্তিকে দমাতে, নাকি ইতিহাসের চাকা এমন ভাবে ঘুরবে যে একদিন সেই নিউক্লিয়ার প্রযুক্তি বিশ্ব রাজনীতির সমীকরণ চিরতরে বদলে দিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে? উত্তরটা সময়ের হাতে। তবে প্রেক্ষাপট বলছে নিজেদের জ্বালানো আগুনে আজ পুড়ছে ওয়াশিংটনের কূটনীতি। আপনার কি মনে হয়? জি,
বন্ধুরা, আমি আপনার সাথে কথা বলছি। আমেরিকার এই ঐতিহাসিক ভুল কি আজ গোটা বিশ্বের জন্য হুমকি? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের ভিডিওগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে একটু কষ্ট করে লিখে দিন না। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।